ওয়েলকাম টু অ্যাডভান্স লার্নিং ইনস্টিটিউট। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। ভিডিওর থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আজ আমরা ডাব্লিউবি সেট অর্থাৎ গত রবিবার 17ই ডিসেম্বর হয়ে যাওয়া ডাব্লিউবি সেটের যে পেপার ওয়ানের প্রশ্নপত্র তার আমরা ডিটেলস অ্যানালাইসিস বা কোনগুলো প্রশ্নের উত্তর কি হতে পারে তার একটা আমরা অ্যানালাইসিস আজকে করে ফেলবো। তো গত বছর যখন আমি ডাব্লিউবি সেটের অ্যান্সার গুলো তোমাদের সাথে আলোচনা করেছিলাম তখন কিন্তু সেপারেট ভিডিও তৈরি করেছিলাম। এবার কিন্তু আর টপিক ওয়াইজ বা ইউনিট ওয়াইজ সেপারেট ভিডিও আমি দেব না। আমি একটা ভিডিওতেই 50টা প্রশ্নের ডিটেলস আলোচনা করে দেব। তো আমার যতটুকু স্বল্প জ্ঞান বা সীমিত জ্ঞান তাতে আমার যে উত্তরগুলো মনে হচ্ছে যে হ্যাঁ এই উত্তরগুলো হতে পারে, আমি কিন্তু সেগুলোই তোমাদের বলে দেবো। এবার কমিশন যখন তাদের ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত করবে তখন হয়তো খুব বেশি নয়, এক থেকে দুটো প্রশ্ন হয়তো চেঞ্জ হতে পারে উত্তর, কিন্তু আমার মনে হয় আগের বছরের মতো এবছরও আমি যে উত্তরগুলো বলে দেবো সেগুলোই হয়তো কমিশন তাদের উত্তরে নেবে। ঠিক আছে, তো চলো আর দেরি না করে শুরু করব। আমরা প্রথম প্রশ্ন দেখে নেব। তার আগে বলে দিই, এই যে প্রশ্নপত্রটি তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কোশ্চেন বুকলেট সিরিজ এক্স। আমাদের পেপার ওয়ানে জানো যে তোমরা তিনটে সিরিজ ছিল, এক্স ওয়াই এবং জেড। এই তিনটে সিরিজের মধ্যে এটা এক্স সিরিজ রয়েছে। তো তোমাদের যাদের ওয়াই এবং জেড সিরিজ আছে তারা একটু ভিডিওটা ভালোভাবে দেখে কোন প্রশ্ন তোমাদের সিরিজ অনুযায়ী কোথায় রয়েছে সেটা দেখে একটু মার্কিং করে নেবে, কেমন? তো চলো দেখে নিই আজকে প্রথম যে প্রশ্নটা রয়েছে কোশ্চেন বুকলেট সিরিজ এক্স এ। দেখো, এটা স্যাম্পলিং থেকে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, খুবই ইজি প্রশ্ন। আমি অনলাইন অফলাইন ক্লাসে তোমাদের প্র্যাকটিস করিয়েছিলাম এবং স্যাম্পলিং থেকে আমি 10টা প্রশ্ন তোমাদের করিয়েছিলাম। আমি জানি না যে তোমাদের কতটা মনে আছে, আশা করি অনেকেরই মনে থাকবে। আমি মাত্র স্যাম্পলিং থেকে বাছাই করা 10টা প্রশ্ন করিয়েছিলাম এবং সেখান থেকেই প্রশ্নটা কিন্তু এসেছে, একদম কমন প্রশ্ন বলতে পারো। দেখো কি বলছে, আইডেন্টিফাই দ্য নন প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক ফ্রম দ্য ফলোইং। নিচে যে চারটে স্যাম্পলিং টেকনিকের এক্সাম্পল দেয়া রয়েছে তার মধ্যে থেকে নন প্রবাবিলিটি স্যাম্পলিং কোনটা তার এক্সাম্পল তোমাকে বেছে নিতে হবে। তাহলে আমাদের অপশন এ রয়েছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, অপশন বি সিস্টেমেটিক স্যাম্পলিং, অপশন সি স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং আর অপশন ডি পারপসিভ স্যাম্পলিং। তাহলে এই চারটের মধ্যে কোনটা নন প্রবাবিলিটি স্যাম্পলিং এর মধ্যে পড়ছে? ডান দিকে বাংলা লেখা রয়েছে, তো যেই প্রশ্নগুলোতে বাংলা পড়ার দরকার হবে আমি সেগুলোতে বাংলা বলে দেবো, কেমন? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে আমাদের অপশন ডি। অপশন ডি হচ্ছে পারপাসিভ স্যাম্পলিং, এটা নন প্রবাবিলিটি স্যাম্পলিং এর মধ্যে পড়ছে। তাহলে এই প্রথম তিনটে কি? প্রথম তিনটে পড়ছে আমাদের প্রবাবিলিটি স্যাম্পলিং এর মধ্যে। ঠিক আছে, প্রবাবিলিটি স্যাম্পলিং এর মধ্যে পড়ছে প্রথম তিনটে, আর পারপাসিভ স্যাম্পলিং পড়ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং এর মধ্যে। এবার হয়তো তোমাদের আগামীতে প্রশ্ন আসতে পারে, পারপাসিভ স্যাম্পলিং এর অপর নাম কি বা অলসো নোন অ্যাজ। পারপাসিভ স্যাম্পলিং ইজ অলসো নোন অ্যাজ। তো যারা জানো পারপাসিভ স্যাম্পলিং কে আমরা আর কি স্যাম্পলিং বলি বা কি স্যাম্পলিং বলে থাকি, তারা এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। আমি কিন্তু উত্তরটা বললাম না, আমি উত্তরটা তোমাদের জন্যই রেখে দিলাম। তোমরা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে কমেন্টস করে জানাবে পারপাসিভ স্যাম্পলিং ইজ অলসো নোন অ্যাজ আমরা কি স্যাম্পলিং বলে থাকি। ঠিক আছে, চলো সেকেন্ড যে কোশ্চেনটা রয়েছে এটা কোশ্চেনিয়ার থেকে দিয়েছে। দ্য আইটেমস ইন এ কোশ্চেনিয়ার শুড বি প্রেজেন্টেড ইন দ্য ফলোইং অর্ডার। একটা কোশ্চেনিয়ার বা যেটাকে আমরা প্রশ্নমালা বলি বাংলাতে, সেখানে প্রশ্নগুলো কি রকম হয়ে থাকে বা যে ক্রমে হওয়া উচিত তা হলো কিরকম ক্রমে থাকে। এখানে দেখো অপশন কি কি বলেছে, জেনারেল টু স্পেসিফিক, ইজি টু ভেরি ডিফিকাল্ট, নোন টু আননোন, সিম্পল টু কমপ্লেক্স। এই উত্তরটা বিভিন্ন রকম হতে পারে, তবে আমার মনে হচ্ছে যে এই উত্তরটা হওয়া উচিত আমাদের জেনারেল টু স্পেসিফিক। ঠিক আছে, জেনারেল টু স্পেসিফিক অর্থাৎ নির্বিশেষ থেকে বিশেষের দিকে কোশ্চেনিয়ারের যে প্রশ্ন সেটা হয়ে থাকে। ঠিক আছে, অনেকে এটাকে সিম্পল টু কমপ্লেক্স আমি জানি পরীক্ষাতে করেছো। তো সিম্পল টু কমপ্লেক্সও আমরা কোশ্চেনিয়ারে করে থাকি, কিন্তু আমরা যদি একটু ভালোভাবে দেখি যে কোশ্চেনিয়ারের কোশ্চেনগুলো কিন্তু আমাদের জেনারেল থেকে স্পেসিফিকের দিকেই বেশিরভাগ যায়। ঠিক আছে, 3 নাম্বার প্রশ্নটা দেখো দিয়েছে, রিসার্চ থেকে দিয়েছে এটা, সার্ভে মাঙ্কি। এটাও কিন্তু তোমাদের কমন কোশ্চেন এসেছে। সার্ভে মাঙ্কি এটাকে আমরা বলছি অ্যান অনলাইন রেফারেন্স টুল ফেসিলিটেটস
সার্ভে মাঙ্কি যেটা আমাদের কি করে, একটা অনলাইন রেফারেন্স টুল, নিম্নের কোন বিষয়টি সম্পাদন করতে সাহায্য করে? দেখো সার্ভে মাঙ্কি কি, সার্ভে মাঙ্কি কিন্তু একটা ই টুল ফর ডেটা কালেকশন। আমরা জানি যে সার্ভে মাঙ্কি হচ্ছে একটা ডেটা কালেকশনের টুল। তাহলে এই ডেটা কালেকশন টুল বা আমরা এটাকে সার্ভে সফটওয়্যারও বলতে পারি। ঠিক আছে, সার্ভে মাঙ্কি ইজ ওয়ান কাইন্ড অফ সার্ভে সফটওয়্যার। তাহলে এই সার্ভে সফটওয়্যারটা এটা কি করছে আমাদের, এটা রিয়েল টাইম রেজাল্ট এটা দিতে আমাদের সাহায্য করছে। ঠিক আছে, 3 নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে, রিসার্চ এথিক্স থেকে দিয়েছে। এথিক্স ইন রিসার্চ ইজ নট কনসার্নড উইথ, রিসার্চের যে গবেষণার যে নৈতিকতা তার সাথে কোনটা সংযুক্ত নয়, নট বলেছে প্রশ্নে। ঠিক আছে, তাহলে নট কনসার্নড উইথ কোনটা হবে? দেখো এখানে নট কনসার্নড উইথ হবে একজন গবেষকের যে রাজনৈতিক মতাদর্শ সেটা কখনোই রিসার্চের বা গবেষণার নৈতিকতার সাথে যুক্ত থাকবে না। তাহলে যেহেতু নট বলেছে সেই জন্য এটাই হবে পলিটিক্যাল আইডিওলজি অফ দ্য রিসার্চার। কারণ দেখো বাকিগুলো যে রয়েছে প্ল্যাগিয়ারিজমের বিষয় বা আরো যে আমরা বলে থাকি যে বিষয়গুলো, সেগুলো বাকি অপশনগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু পলিটিক্যাল আইডিওলজি অফ দ্য রিসার্চার এটা কিন্তু এথিক্সের সাথে যুক্ত নয়। ঠিক আছে, চলো 5 নম্বর প্রশ্নটা কিন্তু ম্যাচিং টাইপের প্রশ্ন দিয়েছে টাইপস অফ রিসার্চ থেকে। আমি তোমাদের প্রত্যেকটা রিসার্চের টাইপসই করিয়েছিলাম, তো সেক্ষেত্রে দেখো যে এই প্রশ্নের সঠিক উত্তর কি হতে পারে। দেখো এখানে রিসার্চের মেথডগুলো দিয়েছে ডান দিকে, আর বাঁদিকে আমাদের রিসার্চের প্রবলেমগুলো দিয়েছে। ক্রস সেকশনাল সার্ভে রিসার্চ, এক্স পোস্ট ফ্যাক্টো, এথনোগ্রাফি, আর দিয়েছে এক্সপেরিমেন্টাল। তাহলে আমরা যদি একটু ম্যাচিংটা ভালোভাবে দেখি, আমরা মানে একটা অপশন দেখবো আগে। ঠিক আছে, একটা অপশন দেখলেই কিন্তু মোটামুটি ভাবে আমরা বুঝে নেব যে কি হতে পারে। আচ্ছা, আমরা একটু লাস্টের যে রয়েছে এইটা, ইম্প্যাক্ট অফ এডুকেশন অন সোশ্যাল স্ট্যাটাস অফ মার্জিনালাইজড গ্রুপ, এটার সাথে দেখো সোশ্যাল স্ট্যাটাসের কথা বলা হচ্ছে এবং একটা গ্রুপ গোষ্ঠীর কথা বলা হচ্ছে। তাহলে গোষ্ঠীর কথা যখনই বলা হবে তাহলে সেটা কি ধরনের রিসার্চ হবে? গোষ্ঠীর কথা বলা হলে সেটা হবে গোষ্ঠীগত গবেষণা বা এথনোগ্রাফিক রিসার্চ। এই একটা যদি মোটামুটি ভাবে মিলিয়ে দাও তাহলে কিন্তু দেখবে তোমার সামনে এই উত্তরটা করা অনেকটা সহজ হয়ে যাবে। কারণ দেখো এই যে প্রথম যেটা রয়েছে, পিয়ার ইন্টারাকশন ইন এ রেশিয়ালি মিক্সড ক্লাসরুম অফ অ্যান আরবান হাই স্কুল, অর্থাৎ এখানে মিক্সড ক্লাসরুমের কথা বলা হচ্ছে, তার সাথে মানে একটা শহরের হাই স্কুলের মিশ্র বর্ণের শিক্ষার্থীদের মধ্যে যে আলাপ আলোচনা, তাহলে সেটা কি ধরনের স্টাডি বা সেটা রিসার্চের কি ধরনের মেথড? তাহলে এটা অবশ্যই আমাদের কি ধরনের মেথড? ক্রস সেকশনাল সার্ভে। ঠিক আছে, কারণ যেহেতু মিশ্র বর্ণের কথা বলেছে, মিক্সড ক্লাসরুমের কথা বলেছে, এই দুটো অপশন যদি মিলিয়ে দাও তাহলে কিন্তু বাকি দুটো এমনিতেই হয়ে যাবে। কারণ আমরা জানি যে এফেক্ট বা কজ অ্যান্ড এফেক্টের ক্ষেত্রে আমরা কি বলি? কজ অ্যান্ড এফেক্টের ক্ষেত্রে আমরা এক্সপেরিমেন্টাল রিসার্চের কথা বলি। তাহলে দেখো এখানে কজ অ্যান্ড এফেক্টের ক্ষেত্রে যদি এক্সপেরিমেন্টাল রিসার্চের কথা বলা হয় তাহলে এটা কি হবে? ডেভেলপমেন্ট প্যাটার্ন অফ ইন্টেলিজেন্ট এবং মিডিল স্কুল। ঠিক আছে, তাহলে বিএডটা কার সাথে যাবে? বিএডটা এখানে এক্সপেরিমেন্টাল রিসার্চের সাথে যাবে। আর এফেক্ট এটা এটা পোস্ট ফ্যাক্টো, মানে এফেক্ট অফ ওয়াচিং টেলিভিশন অন সায়েন্স অ্যাচিভমেন্ট অফ 9 গ্রেড স্টুডেন্ট। তাহলে সি এরটা 2 নম্বরের সাথে যাবে এক্স পোস্ট ফ্যাক্টো রিসার্চ। ঠিক আছে, তাহলে এখানে আমাদের অপশন অনুযায়ী হয়ে যাবে ডি। ঠিক আছে, একেরটা মিলছে এক, মানে এ এরটা 1, বি এরটা 4, সি এরটা 3 আর ডি এরটা সি এরটা 2 আর ডি এরটা 3। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের যে ম্যাচিং টাইপ দিয়েছে রিসার্চ মেথড থেকে, সেটা অপশন হয়ে যাচ্ছে ডি। ঠিক আছে, চলো আরো একটা কোশ্চেন আছে রিসার্চ থেকে। কোয়ালিটেটিভ রিসার্চের কথা বলেছে, গুণগত গবেষণা, নট কোয়ান্টিটেটিভ। কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে বলেছে যে কোনগুলো এখানে কম্বিনেশন বলছে বা ক্যারেক্টারিস্টিক্স এর কথা বলা হচ্ছে, যেটা কোয়ালিটেটিভ রিসার্চকে বলছে। তাহলে দেখো এখানে বলেছে রিসার্চ টুল ডিপেন্ডেন্স, রিসার্চার ডিপেন্ডেন্স, কনটেক্সট ফ্রি জেনারেলাইজেশন, কনটেক্সট স্পেসিফিক জেনারেলাইজেশন, আর মিনিমাল সাইটেশন অফ লিটারেচার। তাহলে এই প্রশ্নের উত্তর আমি জানি তোমরা অনেকেই ঠিক করে এসেছো। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখো রিসার্চারের যে ডিপেন্ডেন্স এটা কিন্তু অবশ্যই কোয়ালিটেটিভ রিসার্চে থাকবে। ঠিক আছে, তার সাথে কি থাকবে? তার সাথে সাথে আমরা কিন্তু কনটেক্সট স্পেসিফিক জেনারেলাইজেশনের দিকে যাব। মানে আমাদের কনটেক্সট মানে প্রসঙ্গ, সেই প্রসঙ্গ রিলেটেড বা সেই কনটেক্সট স্পেসিফিক
তার যে জেনারেলাইজেশন বা সাধারণীকরণ বা সার্বজনীনকরণ করা হবে তার দিকে আমাদের যেতে হবে। এবং সবার শেষে যেটা থাকবে সেটা হচ্ছে মিনিমাল সাইটেশন অফ লিটারেচার। ঠিক আছে, আমরা যে সাইটেশন করে থাকি সেক্ষেত্রে মিনিমাল সাইটেশন অফ লিটারেচারের কথা বলবো। তাহলে 2, 4, 5, দেখো 2, 4, 5 কত নাম্বার অপশনে আছে? অপশন নাম্বার আছে বি তে। তাহলে অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এবার 7 নম্বর প্রশ্নটা কমিউনিকেশন থেকে দিয়েছে। দেখো 7 নম্বর প্রশ্ন বলছে অবস্ট্যাকল হুইচ ডিস্টর্ট দ্য মিনিং অফ এ মেসেজ ইন এ কমিউনিকেশন আর টার্মড অ্যাজ। তোমাদের যে টপিক রয়েছে বেরিয়ার্স টু কমিউনিকেশন বা কমিউনিকেশনের বাধা বা প্রতিবন্ধকতাগুলো, সেই জায়গা থেকেই প্রশ্নটা কিন্তু দেওয়া হয়েছে। অনেকবার তোমাদের এগুলো বোঝানো হয়েছে ক্লাসে, অনলাইন ব্যাচে, অফলাইন ব্যাচে। তাহলে অবস্ট্যাকল যেটা কি করছে, ডিস্টর্ট দ্য মিনিং অফ এ মেসেজ, মানে একটা বার্তা বা মেসেজের মধ্যে বা বার্তার অর্থকে প্রতিবন্ধক বিকৃত করে, সেটাকে আমরা কি ধরনের বেরিয়ার বলছি? সেমান্টিক বেরিয়ার, ডিফিসিয়েন্ট বেরিয়ার, ল্যাঙ্গুয়েজ বেরিয়ার, না স্ট্রাকচারাল বেরিয়ার? তাহলে এটা যেহেতু বার্তার অর্থকে বলেছে, ডিস্টর্ট দ্য মিনিং বলেছে, তাহলে এটা কি হবে? শব্দার্থগত বাধা বা সেমান্টিক ব্যারিয়ার। কেমন? চলো 8 নম্বর প্রশ্ন দেখো, এটা রয়েছে এফেক্টিভ কমিউনিকেশনের স্টেপ গুলো রয়েছে। ঠিক আছে, বলছে যে ইন এ গ্রুপ দ্য লজিক্যাল সিকোয়েন্স অফ এফেক্টিভ কমিউনিকেশন ফলো দ্য ফলোইং স্টেপ। কিভাবে হয় একটা লজিক্যাল স্টেপ বা সিকোয়েন্স যদি আমরা দেখতে চাই এফেক্টিভের, তাহলে সেটা কিভাবে হচ্ছে দেখো। তাহলে আমরা প্রথমে কি দেখছি? প্রথমে হচ্ছে ফর্মিং। প্রথমে তো অবশ্যই ফর্মিং হবে, এটা নিয়ে তো কোনো আমাদের কোনো মানে সন্দেহে থাকার কথা না। তারপর হবে স্টর্মিং, ঠিক আছে, বাদানুবাদ। তারপর হবে নিয়ম নির্ণয়, তারপরে পারফর্মিং, এবং সর্বশেষে হবে অ্যাডজার্নিং। ঠিক আছে, উপসংহার আসবে। তাহলে এটা হবে 8-এরটা অপশন সি। ঠিক আছে, চলো এবার 9 নাম্বারটা দেখো, আইসিটি থেকে কোশ্চেন দিয়েছে প্রোটেকশন অফ অ্যান অরিজিনাল মিউজিক কম্পোজিশন অ্যান্ড রেকর্ড ইজ ইন দ্য ডোমেন অফ। এই যে আমরা কোনো মিউজিক কম্পোজিশন করছি বা কোনো গান, তার যে ডোমেন সেটাকে যে আমরা সুরক্ষিত রাখছি, সেই প্রক্রিয়াটাকে কি বলছি? অর্থাৎ সুরক্ষিত রাখার যে প্রক্রিয়া সেটা যার আওতায় পড়ে সেটাকে আমরা কি বলি? ট্রেডমার্ক, কপিরাইট, ব্র্যান্ড, না লোগো? অবশ্যই সেটাকে আমরা কপিরাইট বলি। কপিরাইট থাকে আমাদের প্রত্যেকটা জিনিসেরই। তাহলে যখন আমরা অরিজিনাল মিউজিক কম্পোজিশনকে প্রোটেকশন করছি তখন সেই ডোমেনটাকে বলি বা যার আওতায় পড়ে সেটাকে আমরা বলি কপিরাইট, তাই তো? এবার আরো একটা প্রশ্ন রয়েছে কমিউনিকেশন থেকে, খুব সুন্দর একটা প্রশ্ন দিয়েছে। ইন এ সোসাইটি হোয়ার দ্য পিপল লার্ন ফ্রম মেম্বার্স অফ আদার কালচার অ্যান্ড গ্রো টুগেদার ইজ হ্যাভিং অ্যান ড্যাশ এনভায়রনমেন্ট। মানে সমাজের বিভিন্ন সংস্কৃতির মানুষ একে অপরের কাছ থেকে শিক্ষা নিয়ে একই সঙ্গে বেড়ে ওঠার যে পরিবেশ সৃষ্টি করে, সেই পরিবেশকে কি বলা হয়? কোন পরিবেশ বলি? তাহলে দেখো বলেছে সমাজের বিভিন্ন সংস্কৃতির মানুষ একে অপরের কাছ থেকে শিক্ষা নিয়ে যখন হয়, তাহলে একে অপরের কাছ থেকে যখন শিক্ষা নিয়ে একই সঙ্গে বেড়ে উঠছে এবং যে পরিবেশ সৃষ্টি করছে তাকে কি বলবো আমরা? এটাকে বলবো আমরা ইন্টার কালচার। অনেকেই হয়তো মাল্টি কালচারাল করে এসেছো, কিন্তু এটাকে আমরা কিন্তু ইন্টার কালচারাল বলবো। ঠিক আছে, চলো 11 নম্বর প্রশ্ন, আবার ম্যাচিং টাইপ প্রশ্ন রয়েছে। এখানেও একটা অপশন দেখলেই আমরা বাকিগুলো মিলিয়ে নিতে পারবো। দেখো এটা আমরা যদি দেখি, ইন্ডিয়াস ন্যাশনাল নিউজ পেপার সিন্স 1878, এটা আমাদের কার সাথে মিলবে? অপশন যে বিটা রয়েছে, মানে এখানে যে বিটা রয়েছে এই বিটা আমাদের মিলে যাবে কার সাথে? এটা মিলবে দা হিন্দু। ঠিক আছে, কারণ এটাই হচ্ছে প্রথম 1878 থেকে আমরা দেখতে পাই। এবার এটা যদি মিলিয়ে দাও, বিএডটা যদি তুমি এই 3-এর সাথে মিলিয়ে দাও, তাহলে দেখো বিএড 3 এই এক জায়গাতেই আছে, এইটাতেই আছে শুধু, আর বাকিগুলোতে বিএড 3 নেই কোথাও। তাহলে চোখ বন্ধ করে এটা হয়ে যাবে অপশন বি, মানে জার্নালিজম অফ কারেজ, এটা হয়ে যাবে ইন্ডিয়ান এক্সপ্রেসের সাথে। বি নাম্বারটা তো বললাম। সিটা চলে যাবে দ্য টাইমস অফ ইন্ডিয়ার সাথে, আর লাস্টের যেটা ডি আছে সেটা যাবে স্টেটসম্যানস এর সাথে। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 11 নম্বর প্রশ্নের উত্তর অপশন বি। ঠিক আছে, চলো 12 নম্বর প্রশ্ন, একদম কমন প্রশ্ন স্বয়ং থেকে। প্রত্যেক বছরই আমি স্বয়ং থেকে যে জিনিসগুলো লিখিয়ে দিই বা তোমাদের করাই, প্রত্যেক বছরই নেট এবং সেট পরীক্ষাতে কমন আসে। ঠিক আছে, তোমরা নিজেরাই বলেছো, আমি বলছি না, তোমরা নিজেরাই বলো। ঠিক আছে, দেখো এখানে দুটো স্টেটমেন্ট দিয়েছে। বলছে যে স্বয়ং ইন্ডিয়ান গভর্নমেন্টস মক প্ল্যাটফর্ম
primarily aims কি করে, কি লক্ষ্য এর, প্রাথমিক লক্ষ্যগুলো কি কি? To take the best teaching learning resources to all the learners including the most disadvantaged group, মানে যারা পিছিয়ে আছে বা যারা দেশের দুর্বলতম সুবিধা বঞ্চিত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের কাছে যাতে আমরা উৎকৃষ্ট মানের শিক্ষা এবং রিসোর্স গুলোকে পৌঁছে দিতে পারি। আর এটা কি বলছে আরেকটা স্টেটমেন্টে, not to accomplish three cardinal principle of education, access, equity and quality। তাহলে not to বলেছে, শিক্ষার তিনটি মুখ্য উদ্দেশ্য সেগুলোকে সম্পাদন না করার কথা বলেছে, not to। এই নটটা দিয়েই আমার স্টেটমেন্ট 2 টাকে কি করে দিয়েছে, ইনকারেক্ট করে দিয়েছে। তাহলে স্টেটমেন্ট 2 এখানে ইনকারেক্ট আর প্রথম স্টেটমেন্টটা ঠিক আছে। তাহলে কি হবে আমাদের, অপশন বি হবে, 1 ইজ কারেক্ট, 2 ইজ ইনকারেক্ট। কারণ আমরা জানি স্বয়মের তিনটে লক্ষ্যই হচ্ছে অ্যাক্সেস, ইকুইটি এবং কোয়ালিটি। এই তিনটে ছাড়া কিন্তু হবেই না। স্বয়মে অ্যাক্সেসের কথাও বলা হয়েছে, ইকুইটির কথাও বলা হয়েছে এবং কোয়ালিটির কথাও বলা হয়েছে, কিন্তু এখানে নট কথাটা দিয়ে দিয়েছে বলে আমাদের এই 2 নম্বর স্টেটমেন্টটা ভুল হয়ে গেল। ঠিক আছে, চলো 13 নম্বর প্রশ্ন। খুব সুন্দর প্রশ্ন দিয়েছে, ম্যাচিং টাইপ কোশ্চেন। নেটের বা সেটের ব্যাচে যারা পড়েছিলে তারা জানো যে এটা কি হতে পারে। দেখো এখানেও ওই 1 থেকে 2টো যদি আমাদের মাথায় থাকে তাহলে আমরা খুব সহজে উত্তর বের করে দিতে পারবো। যেমন স্বয়ং বা স্বয়ংপ্রভা, যে কোনো একটা নাও, দিয়ে ম্যাচিংটা কমপ্লিট করে দাও। স্বয়ংপ্রভা কি, স্বয়ংপ্রভা আমাদের কি করছে, স্বয়ংপ্রভা একটা ব্রডকাস্টিং এডুকেশনাল কারিকুলাম ড্রাইভ এন্ড কন্টেন্ট, ঠিক আছে, ব্রডকাস্ট, যেখানে 34 ডিটিএ চ্যানেল রয়েছে, তাই না? আর স্বয়ংটা কি হবে, স্বয়ংটা যদি তুমি মেলাও, স্বয়ংটা কি অনলাইন কোর্সেস থ্রু মক্স, তাই তো? তাহলে এটা আমাদের হয়ে যাবে অপশন ডি, অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। কারণ দীক্ষা কার সাথে যাবে, দীক্ষা যাবে বিদ্যা দান, ঠিক আছে, দীক্ষাটা যাবে বিদ্যা দান। আর ই পাঠশালা যেটা রয়েছে, ই পাঠশালা কোনটার সাথে যাবে, ই পাঠশালা যাবে গ্রেডেড লার্নিং ম্যাটেরিয়ালস, ঠিক আছে। আর স্বয়ংটা অপশন বিটা যাবে অনলাইন কোর্সেস থ্রু মক্স, ঠিক আছে। চলো তাহলে এটা হয়ে গেল 13টা অপশন ডি। এবার 14 নম্বর প্রশ্ন দেখো, 14 নম্বর প্রশ্ন বলেছে হুইচ অফ দ্য ফলোইং ম্যাক্সিমাইজেস দ্য লার্নিং এনভায়রনমেন্ট ইন এডুকেশনাল ইনস্টিটিউশন, মানে নিচের কোনটা বিদ্যায়তনের শিক্ষাগত পরিবেশে সর্বাধিক উত্তরণ ঘটায়। তাহলে সর্বাধিক, সব থেকে বেশি কোনটা হয়, সর্বাধিক উত্তরণ ঘটায়। যতটা আমরা পেডাগগিতে এঙ্গেজ থাকবো ততটাই আমাদের কি লাভ। তাহলে সর্বাধিক উত্তরণ ঘটাচ্ছে কি, এনগেজিং পেডাগগি, ঠিক আছে। 15 নম্বর প্রশ্ন, আবার ম্যাচিং টাইপ একটা প্রশ্ন আছে, সাইকোলজি টাইপ কোশ্চেন। দেখো কি রয়েছে, আমাদের অ্যাডোলেসেন্ট লার্নারের ক্যারেক্টারিস্টিক্স দিয়েছে আর এদিকে ডাইমেনশন গুলো দিয়েছে, সোশ্যাল ডাইমেনশন, কগনিটিভ, একাডেমিক, ইমোশনাল ডাইমেনশন গুলো দিয়ে দিয়েছে। তাহলে কোনটার সাথে কোনটা ম্যাচ হবে? দেখো এখানে আমরা যদি অপশন এ ধরি, অপশন এটা ধরলেই মানে এই যে মানে অপশন এ বলতে এই যে প্রথমটা, এটা ধরলেই আমরা একটা ম্যাচিং করে দিতে পারবো। বলেছে মুভিং ফ্রম কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, তাহলে কংক্রিট থেকে অ্যাবস্ট্রাক্টের দিকে যদি যাই মানে মূর্ত থেকে বিমূর্ত, তাহলে মূর্ত থেকে বিমূর্ত ধারণা মানে কোনটা, যেটা কগনিটিভ সেটাকেই আমরা মূর্ত থেকে বিমূর্তের দিকে বলে থাকি। এইবার আমরা যদি বি নাম্বারটা দেখি, এই বিটা, বিটা কি হবে দেখো, বলেছে ইন দ্য প্রসেস অফ এস্টাবলিশিং অফ পার্সোনাল আইডেন্টিটি, তাহলে এটার সাথে যাবে আমাদের সোশ্যালটা। অর্থাৎ আমরা কি করি, আমরা ব্যক্তিসত্তার অস্তিত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে, কোন লক্ষ্যে করি মানে আমরা সোশ্যাল, যখন সামাজিক ভাবে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে যাই বা আমরা সমাজে যখন নিজেদের একটা পার্সোনাল আইডেন্টিটি বা পরিচয় প্রতিষ্ঠা করতে যাই তখন সেটা হচ্ছে সোশ্যাল ডাইমেনশন, ঠিক আছে। আর 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটা বলেছে ডেমনস্ট্রেট রিলায়েন্সেস অ্যান্ড কপিং স্কিল, তাহলে এটার সাথে কি যাবে, এটার সাথে আমাদের যে ইমোশনাল ডোমেন রয়েছে সেটা যাবে। আর ফোকাস অন পার্সোনাল ডিসিশন, এটা অবশ্যই আমাদের একাডেমিকের সাথে যাবে। তাহলে কি দাঁড়ালো, এখানে দাঁড়ালো আমাদের তাহলে এই অনুযায়ী অপশন ডি, ঠিক আছে। এই অনুযায়ী 15 নম্বর প্রশ্নের অপশন দাঁড়াচ্ছে ডি। চলো নেক্সট আছে আমাদের 16 নম্বর কোশ্চেন, এটা আমাদের দিয়েছে ডেটা ইন্টারপ্রিটেশনের মতোই অনেকটা। দেখো কোশ্চেনটাকে বোঝো, আমি সেপারেট ভিডিও তোমাদের করব, সেটা হচ্ছে যে ম্যাথমেটিক্যাল পোর্শন গুলো রয়েছে সেটা নিয়ে আমি সেপারেট ভিডিও করব, সেখানে আমি ক্যালকুলেশন করে দেখাবো যে কোনটা উত্তর হবে, কেন হলো, ক্যালকুলেশনটা আমরা কিভাবে করলাম। আপাতত আমি আজকের ভিডিওতে উত্তরগুলো জাস্ট বলে দিচ্ছি, ঠিক আছে।
দেখো বলছে যে ফলোইং টেবিল প্রোভাইড ফিগার ইন রুপিস অন অ্যানুয়াল এক্সপেন্ডিচার of a firm for 2 years 2010 and 2011. In 2011 which of the following two categories have registered by same percentage increase? তাহলে এখানে যে ক্যাটাগরি গুলো দেওয়া আছে এই ক্যাটাগরি গুলো থেকে তোমাকে বলতে হবে যে 2010 এবং 11 সালে কোন দুটো ক্যাটাগরিতে সেম পার্সেন্টেজ ইনক্রিজ হয়েছে, মানে সেম পার্সেন্টেজ একই পার্সেন্টেজ ইনক্রিজ হয়েছে। তাহলে এখানে দেখো প্রত্যেকটার সাথে প্রত্যেকটা অ্যাড করে দিয়েছে, মানে দুটো করে ক্যাটাগরি অ্যাড আছে। র ম্যাটেরিয়ালের সাথে স্যালারি অ্যান্ড ওয়েজেস আছে, স্যালারির সাথে স্যালারি ওয়েজেসের সাথে অ্যাডভার্টাইজিং আছে, পাওয়ার অ্যান্ড ফুয়েলের সাথেও অ্যাডভার্টাইজিং আছে, ঠিক আছে। আর র ম্যাটেরিয়ালের সাথে দিয়েছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। তাহলে কোন দুটো ক্যাটাগরিতে আমরা সেম পার্সেন্টেজ ইনক্রিজ বৃদ্ধি পেয়েছে সেটা দেখতে পাবো। এটা হবে আমাদের অপশন ডি, ঠিক আছে। ক্যালকুলেশন করে যদি দেখো তাহলে দুটোই 20% বেরোবে, ঠিক আছে। 20% করে দুটোই পার্সেন্টেজ বেরিয়ে যাবে, তাহলে বোঝা যাচ্ছে সেম পার্সেন্টেজ ইনক্রিজ হয়েছে, ঠিক আছে। চলো এরপরেও আরেকটা প্রশ্ন আছে ম্যাথমেটিক্যাল টাইপের, দেখো কি বলছে। বলছে দ্য রেশিও অফ মেল টু ফিমেল স্টুডেন্ট ইন এ কলেজ ফর 5 years ইজ প্লটেড ইন দ্য ফলোইং লাইন গ্রাফ। দেখো একটা লাইন গ্রাফের মতো দিয়েছে, তাই তো, এই যে গ্রাফের মতো দিয়েছে একটা লাইন গ্রাফ। এখানে কি বলেছে, একটা মহাবিদ্যালয়ে 5 বছরের জন্য পুরুষ ও মহিলা শিক্ষার্থীর অনুপাত দেয়া হয়েছে। তাহলে 2009 সালে মহিলা শিক্ষার্থীর সংখ্যা দ্বিগুণ হলে 2009 সালে পুরুষ শিক্ষার্থীর সংখ্যা কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? মানে 2009 সাল, এই 2009, এটা 2009 সালে যদি আমরা দেখি যে মহিলা শিক্ষার্থীর সংখ্যা দ্বিগুণ হয়েছে, যদি দ্বিগুণ হয় তাহলে পুরুষ শিক্ষার্থীর সংখ্যা 2009 সালে কত শতাংশ বৃদ্ধি পেয়েছে বা ইনক্রিজ হয়েছে। তাহলে এটা ক্যালকুলেশন করে দেখবে, ক্যালকুলেশন করে বেরোবে 140, ঠিক আছে। 140 কোশ্চেনের অ্যান্সার হবে এটা সঠিক, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন রয়েছে আমাদের ডেটা ইন্টারপ্রিটেশন, সরি, রিসার্চ থেকে। রিসার্চের একটা প্রশ্ন রয়েছে, দেখো কি বলছে। অ্যাসারশন রিজনে দিয়েছে ডাটা অ্যাকুইজিশন is the process of sampling signal that measure real world physical condition and converting the resulting sample into digital numeric value that can be manipulated by a computer। অর্থাৎ ডেটা অ্যাকুইজিশন কি, এটা একটা আমাদের স্যাম্পলিং প্রসেস, ঠিক আছে, বা নমুনায়ন প্রক্রিয়া, যেটা কি বাস্তব পৃথিবীর ভৌত শর্তাদি পরিমাপ করে এবং উৎপন্ন যে স্যাম্পল সেটাকে ডিজিটাল সংখ্যায় রূপান্তরিত করে, যেটা কি কম্পিউটার দ্বারা আমরা করে থাকি, ম্যানিপুলেটেড করে থাকি। আর এর কারণ হিসাবে বলছে ডেটা অ্যাকুইজিশন ইজ দ্য প্রসেস অফ ডিজিটালাইজ ডেটা ফ্রম দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস, ইট ক্যান বি ডিসপ্লেড, অ্যানালাইজ অ্যান্ড স্টোরড ইন এ কম্পিউটার। তাহলে কি হবে, এক্ষেত্রে কিন্তু আমাদের দুটোই ঠিক, এক্ষেত্রে আমাদের দুটোই ঠিক, কারণ আমরা কি করি, কম্পিউটার দ্বারা এটা পরিচালিত হয় ডেটা অ্যাকুইজিশন প্রসেসটা, এবং আমরা কম্পিউটার দ্বারাই কি করি, এটার আমরা অ্যানালাইজ করি এবং কম্পিউটারে ডেটাকে স্টোর করে রাখি। তাহলে কি both A and R are correct and R is the correct explanation of A, ঠিক আছে। রিজনের সঠিক এক্সপ্লেনেশন এটা কে করছে, অ্যাসারশনটা করছে, সেই জন্য এটা আমাদের হচ্ছে অপশন সি, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন রয়েছে, খুব সুন্দর একটা কোশ্চেন, এটা এই ধরনের কোশ্চেন আমি তোমাদের করিয়েছি। বলছে P is to Q হচ্ছে 1:2, Q is to R হচ্ছে 4:3, R is to S হচ্ছে 4:5 and U is 50% more than S। তাহলে what is the ratio of P is to U? তো আমি সেপারেট ভিডিওতে তোমাদের এটা ক্যালকুলেশন করে দেখাবো কিভাবে করতে হয়। জাস্ট এই যে রেশিও গুলো দিয়েছে সেগুলোকে সাজালেই, এবং শেষের যেটা বলেছে U is 50% more than S, U, ঠিক আছে, U যদি 50% বেশি হয় S এর থেকে, তাহলে P আর U রেশিওটা কত হবে। ক্যালকুলেশন করে দেখলে এটা বেরোবে 16:45, ঠিক আছে। অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। চলো 20 নম্বর প্রশ্ন, এটাও রিসার্চ থেকে দেখো দিয়েছে। রিসার্চ থেকে দেখো কি বলেছে, এখানে ডেটা দিয়েছে আর ডেটার ডেসক্রিপশন দিয়েছে, যে কোনটা কি ধরনের ডেটা। এখানে কোয়ালিটেটিভের কথা বলেছে, কোয়ান্টিটেটিভ, ডিসক্রিট আর কন্টিনিউয়াস। তাহলে এক্ষেত্রে যদি তোমরা মেলাও তাহলে এটা হবে অপশন সি, ঠিক আছে। মানে কোয়ালিটেটিভের সাথে কোনটা যাবে, কোয়ালিটেটিভ কোনটা হয়, গুণবাচক বা কোয়ালিটেটিভ ডেটা, এটা ডেসক্রিপশন বেসড হয়। আর কোয়ান্টিটেটিভ কি হয়, কোয়ান্টিটেটিভ তো কাউন্টেবল, আমরা কাউন্ট করতে পারি, মেজার করতে পারি, তাই না। তাহলে এই দুটো যদি মেলাও, আরেকটা যদি এখানে দেখো ডিসক্রিট, এটা কি হয়, নিউমেরিক্যাল, ঠিক আছে, এটাও কিন্তু নিউমেরিক্যাল অ্যান্ড কাউন্টেবল হয়।
তাহলে এটার সাথে যাবে এই 4, আর ডিসক্রিটটা হবে ইন্টারভেলে, মেজার্ড ইন ইন্টারভেল স্কেল। আমরা এটাকে ডেটা ভ্যালুকে ইন্টারভেল স্কেলে আমরা কনভার্ট করতে পারি বা লিখতে পারি। তাহলে এটা হয়ে যাচ্ছে অপশন সি। 21 নম্বর প্রশ্ন দিয়েছে আমাদের ম্যাথামেটিক্যাল রিজনিং থেকে। দেখো এখানে 3 5, এখানে আছে 34, এখানে 3 9, তার সাথে যাচ্ছে 90, আর 1 5 এর সাথে, তাহলে কত হবে? তাহলে এটা সবাই সঠিক করেছো আশা করি, পরীক্ষাতে খুবই সহজ প্রশ্ন দিয়েছে। যে এখানে আমাদের 3 আর 5, ঠিক আছে, এখানে 3 আর 9, এইভাবে করে যদি আমরা ক্যালকুলেশন করে দেখি, তাহলে এখানে আমাদের 1 আর 5 যোগ করলে কত হচ্ছে? 6, ঠিক আছে। তাহলে 6, বা এটা যদি স্কোয়ার করা হয় তাহলে সেই হিসাব করলে আমাদের হয়ে যাচ্ছে 26, ঠিক আছে। এটা তো খুবই সহজ পেয়ে গেছিলে, এটা বলার কিছু নেই, আশা করি এটা প্রত্যেকেই ঠিক করে দিয়েছো, তাই তো? চলো এর পরের যে কোশ্চেনটা সেটা দেখো। এটা প্যাটার্ন তোমাদের বলেছে কি হবে, ঠিক আছে। এই যে প্যাটার্ন, এইটা কি হবে? এটা কোডিং ডিকোডিং থেকেই দিয়েছে। তাহলে কোডিং ডিকোডিং এ বলছে যে মেনশন, এটাকে যদি আমরা লিখি এইভাবে, তাহলে প্যাটার্নকে কিভাবে লিখবো? তাহলে প্যাটার্নকে এটা যদি আমরা লিখি তাহলে অপশন সি হবে, ঠিক আছে। প্যাটার্নকে লিখলে অপশন সি হবে। এটা যদি একটু লিখে লিখে করো তাহলে বুঝেই যাবে যে কোনটার সাথে কিসের রিলেশন হচ্ছে, ঠিক আছে। দেখবে লেটারগুলো ইন্টারচেঞ্জ যদি করো, ইন্টারচেঞ্জ করলেই হয়ে যাবে, ঠিক আছে। মানে এই এল এর সাথে এম, এটার এল এর আগে হচ্ছে এম, মানে এল তারপরে এম, এইভাবে গেছে, ঠিক আছে। তারপরে ই ই, এই দুটো ইন্টারচেঞ্জ হয়ে গেছে, এই যে ই আছে, এই ই ইন্টারচেঞ্জ হয়ে গেছে। এন আছে, এনটা এখানে 2 নম্বরে আছে, এখানে এখানে 2 এ আছে, এখানে 3 এ আছে। এই টি টি এর সাথে টি মিলে যাচ্ছে। এইভাবে করে করে কিন্তু আমাদের দেখতে পাবো যে এটা হবে ও টি এ ই টি এন আর। কেমন? এগুলো ডিটেলস এক্সপ্লেনেশন করে দেবো পরে আবার সেপারেট ভিডিওতে। যত ম্যাথামেটিক্যাল রিজনিং অ্যাপটিটিউড পোর্শন আছে সমস্তটাই ডিটেলস আরো আলাদা আলাদা করে করে দেবো। কেমন? এখন শুধু উত্তরগুলো শুনে নাও, তাহলে তোমাদের কাউন্ট করতে সুবিধা হবে 50টার মধ্যে কটা ঠিক হলো। এবার এটা কিন্তু অনেকেই করতে পারোনি, ঠিক আছে, খুব সহজ ছিল। দেখো এখানে যদি আমরা এই বাহুগুলোকে ফলো করি তাহলে কিন্তু উত্তর পেয়ে যাব। বাহুগুলোকে, যেমন ধরো এই যে 3 লেখা আছে, তাহলে 3 কি? 3 হচ্ছে এই যে 3টে বাহু এখানে বোঝাচ্ছে, সেই জন্য এটাতে 3। এখানে 4, মানে এটার মধ্যে 4টে বাহু আছে, সেই জন্য 4। তো এখানেও দেখো এটাও 4টে বাহু, এটাও 4, আর এটাও 4। আর তাহলে এটা কত হবে? এই যে কোশ্চেন মার্ক দিয়েছে, এটা কটা বাহু আছে? এখানে দেখো 5টা বাহু আছে। দেখো গুণে দেখো 5টা, এই 1 2 3, এখানে একটা 4টা, এখানে একটা 5টা, 5টা বাহু আছে। তাহলে এটা হবে 23 নম্বরের 5। এবার মিসিং নাম্বার দিয়েছে, মিসিং নাম্বারটা তো খুবই সহজ, এটা কিউব করলেই মিলে যাবে, ঠিক আছে। কিউব কিউব করে যদি করো তাহলে মিলে যাবে। 2 এর কিউব, 3 এর কিউব, 4 এর, 5 এর, 6 এর, 7 এর, 7 এর কিউব করলে কত হয়? 343, ঠিক আছে। 25 নাম্বার দেখো, এখানে বলেছে যে কোনটা আলাদা, ফাইন্ড দ্য অড ওয়ান বের করতে বলেছে, ঠিক আছে। অড ওয়ান, ফাইন্ড আউট দ্য গ্রুপ অফ লেটার হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম দ্য আদার্স, মানে অড ওয়ান বের করা। তাহলে অড ওয়ান বের করতে গিয়ে দেখবো এইটা হবে, বি নাম্বারটা হবে, ঠিক আছে। বি নাম্বারটা হবে আমাদের অড ওয়ান। কেন? দেখো মোটামুটি আমি একটু বলেই দিচ্ছি কেন অড ওয়ান হবে। এখানে লেটার গুলো দেখো কিভাবে আছে অ্যারেঞ্জমেন্ট, ইউ তারপরে ভি, ঠিক আছে, তারপরে ডাব্লিউ, মানে পরপর আসছে, ঠিক আছে। তারপরে এ লেটার গুলো কি, এটাও দেখো একটা এ, তারপরে বি, তারপরে এটা সি, তাহলে এটাও পরপর যাচ্ছে। এটাও দেখো এক্স ওয়াই, তারপরে এটা জেড, আর এল এর পর এম, তারপরে এন। এটাও দেখো পি এর পর কিউ, তারপরে আর ই এর পর এফ, তারপরে জি। কিন্তু এখানে কিন্তু মিল নেই। সি এর পর এটা, এখানে আই এর জায়গায় হওয়া উচিত ছিল ডি, কিন্তু এখানে আছে আই। আর এখানে এইচ এর পর হওয়া উচিত ছিল যেটা, সেটা নেই, সেই জন্য এখানে স্ট্রাকচারটা ভুল আছে, সেই কারণে এখানে আমাদের অপশন বিটা হচ্ছে, ঠিক আছে। 26 নাম্বার দেখো, 26 নাম্বারটা ম্যাথামেটিক্যাল কোশ্চেন রয়েছে, এটা আলাদা করে আলোচনা করব। তো এই প্রশ্নের উত্তর হবে আমাদের 301, ক্যালকুলেশন করে যদি দেখো তাহলে 301 হবে 26-এর অপশন ডি। 27-এরটা কি হবে? 27-এরটা হবে কিন্তু আমাদের অপশন সি। এটাও ক্যালকুলেশন আলাদা করে সেপারেট ভিডিওতে দিয়ে দেবো, আপাতত উত্তরটা জেনে রাখো, অপশন সি হবে। এবার 28 নম্বর প্রশ্নটাতে একটু কনফিউশন অনেকেরই আছে, কারণ বাংলাটা আর ইংলিশটা যদি দেখো তাহলে উত্তর আলাদা হয়ে যায়। কারণ দেখো এখানে 28 নম্বরে বলেছে হাউ মেনি স্কোয়ারস এন্ড রেক্ট্যাঙ্গেলস আর প্রেজেন্ট ইন দ্য ফিগার, কটা স্কোয়ার আর কটা রেক্ট্যাঙ্গেল আছে,
ঠিক আছে, মানে স্কোয়ার বর্গক্ষেত্র আর রেক্ট্যাঙ্গেল আয়তক্ষেত্র। কিন্তু এখানে দেখো কি বলেছে, এখানে বলেছে নিম্নের রেখাচিত্রে কয়টি চতুর্ভুজ আছে, মানে শুধু স্কোয়ারের কথাই বলেছে, এখানে কিন্তু আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেলের কথা বলেনি। তাহলে ইংরেজিটা দেখে করলে একরকম হয়ে যাবে, বাংলাটা দেখে করলে একরকম হবে। তাহলে আমরা ইংরেজিটা ধরেই যদি করি, আমরা যদি কাউন্ট করি, তাহলে এটা হয়ে যাবে 10। ঠিক আছে, এটা হয়ে যাবে 10। তো কাউন্ট করব কিভাবে, দেখো এই যে এটা একটা, ঠিক আছে, একটা হলো, ঠিক আছে, বাইরে তো একটা আছেই, দুটো, ঠিক আছে, তারপরে এই যে এগুলো একটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা হয়ে গেল। এবার রেক্ট্যাঙ্গেল যদি কাউন্ট করি, ছটা তো এদিকে হয়ে গেল, এদিকে একটা রেক্ট্যাঙ্গেল পুরো, আর এদিকে একটা পুরো, আটটা হয়ে গেল। ঠিক আছে, আর দুটো তো আছে, বুঝতেই পারছো। ঠিক আছে, তাহলে 10টা হয়ে যাচ্ছে। এখানে বেশি যদি আমি করি, তাহলে কাউন্টটা করা মানে তোমরা বুঝতে পারবে না যে কোনটার পর কোনটা গেল না গেল। তাহলে বোঝাই যাচ্ছে 8টা হয়ে গেল, আর দুটো তো আমাদের হয়েই যাচ্ছে। ঠিক আছে, মানে এই যে এইভাবে আবার ধরলাম, এদিক দিয়ে একটা, আবার এদিক দিয়ে একটা, তাহলে আমাদের 10টা হয়ে গেল +2। ঠিক আছে, 10টা মোট। এবার এখানে স্টেটমেন্ট দিয়েছে দুটো, আর তার সাথে কনক্লুশন দিয়েছে, লজিক্যাল রিজনিং এর কোশ্চেন। দেখো বলছে যে সাম ব্রিক্স আর সিমেন্ট, অল সিমেন্ট আর স্যান্ড। এর কনক্লুশন আমরা কি পাচ্ছি, নো ব্রিক্স আর স্যান্ড, আর ব্রিক্স আর সিমেন্ট অ্যান্ড স্যান্ড। এখানে একটু কোশ্চেনটা একটু ট্রিকি কোশ্চেন দিয়েছে, ঠিক আছে, এটা একটু বুঝে নিতে হবে। কারণ এখানে আমরা যদি ভেন ডায়াগ্রামটা আঁকি, ভেন ডায়াগ্রামটা করলে ঠিক কিরকম হবে, সাম ব্রিক্স আর সিমেন্ট, সাম ব্রিক্স আর সিমেন্ট মানে এটা ব্রিক্স, সাম ব্রিক্স, আর কিছু ব্রিক্স হচ্ছে সিমেন্ট, তাহলে এটা সিমেন্ট, এই সাম এইটুকু পোর্শন পড়লো। পরেরটা বলছে অল সিমেন্ট আর স্যান্ড, তাহলে অল সিমেন্ট মানে গোটাটা সিমেন্টই কি, গোটাটা সিমেন্টই হচ্ছে বলছে স্যান্ড। এর থেকে আমরা কনক্লুশন দেখো কি পাচ্ছি, নো ব্রিক্স আর স্যান্ড, তাহলে নো ব্রিক্স আর স্যান্ড, তাহলে নো ব্রিক্স আর স্যান্ড মানে কি, কোনো ব্রিক্সই স্যান্ড না, এটা তো ঠিকই আছে। ঠিক আছে, মানে কোনো ব্রিক্সই তো স্যান্ড নয়, তাই না, কোনো ব্রিক্সই তো স্যান্ড নয়। ঠিক আছে, কোনো ব্রিক্স কি স্যান্ড, কোনো ব্রিক্স তো স্যান্ড এখানে হচ্ছে না। ঠিক আছে, তাহলে এখানে অনলি টু টু ইজ কারেক্ট হবে, কারণ ব্রিক্স আর সিমেন্ট আর স্যান্ড বলেছে। এখানে যদি আমাদের অল বা নো থাকতো, বা মানে এখানে অল কথাটা কিন্তু বলেনি যে অল ব্রিক্স আর সিমেন্ট আর স্যান্ড, শুধু এখানে ব্রিক্স কথাটা দিয়ে কিন্তু ছেড়ে দিয়েছে। তো এটা একটু ট্রিকি টাইপের কোশ্চেন দিয়েছে, এটা কমিশন জানি না কি উত্তর নেবে, তবে আমার মনে হয় এটা অনলি টু ইজ ট্রু। ঠিক আছে, মানে অল কথাটা এখানে মানে বলা নেই, মানে উজ্জ্ব রয়েছে জিনিসটা, সেক্ষেত্রে 2 নাম্বারটাই ঠিক, কারণ ব্রিক্স আর সিমেন্ট অ্যান্ড স্যান্ড, কারণ এই যে ব্রিক্স, ব্রিক্স কি, ব্রিক্স তো কিছুটা তো সিমেন্ট, আর এই সিমেন্ট যেহেতু, সমস্ত সিমেন্টই যেহেতু বালি, সেই জন্য সমস্ত ইটি হচ্ছে সিমেন্ট আর বালি, তাহলে 2 নাম্বারটাই কারেক্ট হচ্ছে। ঠিক আছে, তো দেখা যাক এটা কমিশন কি উত্তর নেয় না নেয়, এটা ডিও নিতে পারে, তো যাই হোক আমরা তখন দেখে নেব। এবার এখানে নাম্বার সিরিজ দিয়েছে, নাম্বার সিরিজে দেখো কি বলেছে, 2, 5, 41, 80, এর পরেরটা কি হবে। এটা সিম্পলি তোমরা যদি প্লাস প্লাস করতে করতে যাও, যে 2 এর পর 15 কত প্লাস হলো, 15 পর 41 কত প্লাস হলো, 41-এর পর 80 কত প্লাস হলো, তাহলে 80-র পর যে প্লাসটা হচ্ছে সেটা যদি যাও তাহলেই বেরিয়ে যাবে। যেমন 2 এর পর 15 মানে এখানে 13 প্লাস হয়েছে, 15-র পর 41 অর্থাৎ 26 প্লাস হয়েছে, আর 41-এর পর 80, 41-এর পর 80 মানে 39 প্লাস হয়েছে। তাহলে ঠিক পরেরটা কত হবে, পরেরটা দেখো এখানে কিভাবে যাচ্ছে জিনিসটা, 13, 13 দিয়ে 26, 13 3 39, তাহলে তারপরেরটা কত প্লাস হবে, 52 প্লাস হবে, মানে 13 13 হিসাবে যাচ্ছে, দেখো 13 দিয়ে 26, 13 3 39, 13 3 13 4 52, তাহলে 80-র সাথে 52 যোগ করে দাও, 80-র সাথে 52 যোগ করলে কত হচ্ছে, 132, তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশন সি হয়ে যাচ্ছে এটার কারেক্ট অ্যান্সার। চলো, এবার নিউ এডুকেশন পলিসি থেকে দিয়েছে, আমি একদম অনলাইন ক্লাসের শেষের দিন আমি তোমাদের করিয়েছিলাম নিউ এডুকেশন পলিসি। তো এখানে রিকমেন্ডেশনের কথা বলেছে জেনারেল এডুকেশন কাউন্সিলে, অর্থাৎ এনইপি 2020 রিকমেন্ডস দ্য ফলোয়িং ফাংশনিং ফর দ্য জেনারেল এডুকেশন কাউন্সিল। একাডেমিক স্ট্যান্ডার্ড সেটিং, রুলস রেগুলেশনের কথা বলেছে, না অ্যাসেসমেন্ট অ্যাক্রিডিটেশনের কথা, না বাজেট অ্যান্ড ফান্ডিং এর কথা।
তাহলে জেনারেল এডুকেশন কাউন্সিলের ক্ষেত্রে আমরা দেখব বাজেট অ্যান্ড ফান্ডিং এর কথাই বলেছে, ঠিক আছে, মানে কোন খাতে কত বরাদ্দ হবে না হবে সে কথাই বলা হয়েছে। 32 নম্বরটাও আমাদের নিউ এডুকেশন পলিসি থেকে দিয়েছে, এখানে ভ্যালু রিকমেন্ডেড, ভ্যালুগুলোর ক্ষেত্রে কি বলেছে, যেটা হেল্প টু ডেভেলপ গুড হিউম্যান বিং, মানে মানুষকে ভালো হয়ে উঠতে বা মানুষ যাতে ভালো হয় সেটা হয়ে উঠতে সাহায্য করবে, মানে কোন মূল্যবোধগুলোকে সুপারিশ করেছে, মূল্যবোধগুলো কি কি। তাহলে মূল্যবোধ হচ্ছে এখানে কোনগুলো হবে, 3, 4 এবং 6, অর্থাৎ স্পিরিট অফ সার্ভিস, ইনক্লুসিভনেস আর হচ্ছে সায়েন্টিফিক টেম্পার। এই তিনটে আমাদের কি করছে, 3, 4, 6, এই তিনটে আমাদের একজন মানে মানুষকে ভালো হয়ে উঠতে সাহায্য করবে, এটাই আমাদের সঠিক উত্তর হবে, ঠিক আছে, অপশন সি, 3, 4 আর 6। চলো নেক্সট প্রশ্নটা দেখো, খুব সুন্দর প্রশ্ন দিয়েছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য ফার্স্ট ইউনিভার্সিটি ইন প্রি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া হুইচ প্রোভাইড হলিস্টিক অ্যান্ড মাল্টিডিসিপ্লিনারি লার্নিং। হলিস্টিক এবং মাল্টিডিসিপ্লিনারি লার্নিং বা শিক্ষা প্রদানের কথা প্রাক স্বাধীন ভারতবর্ষে কোন বিশ্ববিদ্যালয়ে হয়েছিল, ঠিক আছে, বা করতো। দেখো এখানে আমরা যদি অপশনগুলো লক্ষ্য করি, দুটো ইউনিভার্সিটির নাম আমরা পাবো যেগুলো কিন্তু অ্যানসিয়েন্ট ইউনিভার্সিটি, একটা হচ্ছে তক্ষশিলা, একটা হচ্ছে নালন্দা। আর ইউনিভার্সিটি অফ মুম্বাই এটা তো অনেক পরেই হয়েছিল, ঠিক আছে। তো এক্ষেত্রে আমাদের ইউনিভার্সিটি অফ ক্যালকাটা কি, এটা হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি লার্নিং অ্যান্ড হলিস্টিক, ঠিক আছে, হলিস্টিক লার্নিং এর একটা সেন্টার হিসাবে আমরা বলতে পারি, যেটা 1857 সালে স্থাপিত হয়, আমরা প্রত্যেকেই জানি। তাহলে এক্ষেত্রে আমাদের ইউনিভার্সিটি অফ ক্যালকাটাটাই হবে। অনেকে এটার উত্তর নালন্দা করেছে আমি জানি, কিন্তু এটা মনে হয় না নালন্দা হওয়াটা উচিত, কারণ তক্ষশিলা নালন্দা অ্যানসিয়েন্টের মধ্যে পড়ে যাচ্ছে আবার, ঠিক আছে। এবার দেখো ন্যাক থেকে দিয়েছে একটা প্রশ্ন, ন্যাক অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন অফ জেনারেল হায়ার এডুকেশন ইনস্টিটিউশন রেফার্স টু। এই যে ন্যাক আমাদের কি করছে, যে উচ্চশিক্ষার বা প্রতিষ্ঠানগুলোতে মূল্যায়ন করছে, মান্যতা দিচ্ছে, গ্রেড দিচ্ছে বা স্বীকৃতি দিচ্ছে, সেটাকে আমরা কি বলছি, কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি অ্যাসুরেন্স, কোয়ালিটি ইন্সপেকশন না কোয়ালিটি ম্যানেজমেন্ট, এটাকে আমরা বলছি কোয়ালিটি অ্যাসুরেন্স, ঠিক আছে, গুণমান, আমাদের গুণমান নিশ্চয়তার কথা এরা করছে, ঠিক আছে। পরেরটা রয়েছে, which of the following is the best method for inculcation of democratic values among adult learner। তাহলে যারা অ্যাডাল্ট লার্নার রয়েছে, বয়স্ক শিক্ষার্থী, তাদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ গেঁথে দিতে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটা সঠিক। যারা অ্যাডাল্ট লার্নার তাদের জন্য কোনটা হবে, দেখো কি কি বলেছে অপশনে, মেডিটেশন, ওপেন ডায়লগ ফোরাম, ডিসপ্লে অফ থট আর সেলফ ডিসিপ্লিন। এক্ষেত্রে যেটা সব থেকে বেশি আমার মনে হয় সেলফ ডিসিপ্লিনটা এখানে সঠিক দিকে যাওয়াটা কথা, ঠিক আছে। অনেকে এটার উত্তর আমার যতদূর মনে হয় অনেকে করেছো, আমাকে বলেছো ওপেন ডায়লগ ফোরাম, বা অনেকে ডিসপ্লে অফ থটও করেছো, তো সেদিকে না হয়ে আমার মনে হয় এটা সেলফ ডিসিপ্লিনই হবে, ঠিক আছে। দেখো 36 নম্বর প্রশ্নটা, এটা ম্যাচিং কোশ্চেন দিয়েছে, এখানে যদি আমরা একটা থেকে দুটো মেলাই তাহলেই কিন্তু হয়ে যাবে, পুরোটাই আমরা পেয়ে যাব। দেখো এনডিএল, এনডিএল হচ্ছে ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি, তাহলে ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি কোনটা, ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি হচ্ছে এই 2 নম্বরটা, এই ডিজিটাল অল কাইন্ড ফর লার্নিং ম্যাটেরিয়াল, মানে সব শিক্ষার উপকরণের যে ডিজিটাল ভান্ডার সেটাকে আমরা বলছি ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি। তাহলে এরটা 2 নম্বরের সাথে মিলছে, আর এরটা 2 নম্বরের সাথে মিলছে মানেই চোখ বন্ধ করে আমরা ডি নাম্বার অপশনটা করে দেবো। কারণ দেখো বিজ্ঞান, বিজ্ঞানটা কি, বিজ্ঞান হচ্ছে ডেটাবেস, কাদের ডেটাবেস, বিজ্ঞান ব্যক্তিদের ডেটাবেস, প্রোফাইল অফ সায়েন্টিস্ট, রিসার্চার, ফ্যাকাল্টি মেম্বার ইন টিচিং অ্যান্ড রিসার্চ। বারবার করে বলেছিলাম বিজ্ঞান মানে বিজ্ঞান ব্যক্তিদের কথা মনে রাখবে, অর্থাৎ বিজ্ঞান যারা সায়েন্টিস্ট, যারা রিসার্চার, তাদের যে ডেটাবেস সেটাকে আমরা বলছি, পোর্টালটার নামই হচ্ছে বিজ্ঞান। তাহলে বিএডটা যাচ্ছে 4-এর সাথে, এই যে বিএডটা দেখো 4-এর সাথে গেল, আর বাকি দুটো তো বুঝতেই পারছো, রুষা, রুষা যাচ্ছে আমাদের 1 নম্বরে, ঠিক আছে। এই যে কোয়ালিটি এডুকেশন, হায়ার এডুকেশনের কথা দেখছে, এটা হচ্ছে রুষা। আর এনইএটি, এনইএটি যাচ্ছে প্রমোট ইউজ অফ টেকনোলজি, এডুকেশন এনহ্যান্স অফ স্টুডেন্ট, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 36 নম্বর প্রশ্নের উত্তর অপশন ডি।
এবার 37 নম্বর প্রশ্নটা দেখো, আইসিটি থেকে দিয়েছে। 37 38 দুটোই আইসিটি থেকে, তারপরেরটাও আইসিটি। পরপর আইসিটির কিছু প্রশ্ন আছে, পরপর 4টে প্রশ্ন আছে আইসিটি। দেখো, application of ICT in research ensure wider coverage and accessibility of required information through। এই যে গবেষণায় যে তথ্যের প্রয়োগ আর গবেষকদের জন্য সেটা সহজগম্য করার উদ্দেশ্যে আইসিটির প্রধান বাহন হলো। আইসিটির প্রধান বাহন কি? আইসিটির প্রধান বাহন কিন্তু এক্ষেত্রে আমরা বলতে পারি কি, এক্ষেত্রে অনেকে উত্তর করেছো WAN ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, অনেকে ইন্টারনেট করেছো, তবে এক্ষেত্রে ইন্টারনেটটা হওয়ার সম্ভাবনা সঠিক, কারণ ইন্টারনেট কি আইসিটির একটা প্রধান বাহন। তাহলে এখানে আইসিটির প্রধান বাহন হচ্ছে ইন্টারনেট। আর এখানে তোমরা কেন অনেকে WAN করেছো, কারণ এখানে দেখো বলেছে ওয়াইডার, কথাটা বলেছে ওয়াইডার কভারেজ। ওই ওয়াইডারটা দেখে তোমরা অনেকে কিন্তু ওয়াইড এরিয়া নেটওয়ার্ক অর্থাৎ ওয়ানটা করেছো। তো দেখা যাক কমিশন এটা কি উত্তর নেয়। আমার মতে এটা ইন্টারনেটই হওয়ার কথা। ঠিক আছে, পরেরটা দেখো বলেছে একটা প্রাইভেট নেটওয়ার্ক যেটা কি ইউজ করছি আমরা প্রোভাইডেড ট্রাস্টেড থার্ড পার্টি কথাটা বলেছে, such as supplier, vendor, customers and other business secure control access to business information or operations is usually called as। তাহলে এখানে থার্ড পার্টি বলেছে মানে এখানে আমাদের বুঝে নিতে হবে এক্সট্রানেটের কথা। তোমাদের নোটসে দেখবে লেখা রয়েছে পরপর 3টে জিনিস, ইন্টারনেট, ইন্ট্রানেট এবং এক্সট্রানেট। ঠিক আছে, সেখানেই দেখবে এটার উত্তর তোমরা পেয়ে যাবে। অর্থাৎ এখানে এক্সট্রানেট কেন হলো, থার্ড পার্টি কথাটা আছে বলে এখানে আমাদের এক্সট্রানেট হলো। এই কথাটা যদি না থাকতো তাহলে কিন্তু আমাদের উত্তর হতো ইন্ট্রানেট। এই থার্ড পার্টি বলে দিয়েছে বলে এক্সট্রানেট হচ্ছে। ঠিক আছে, আর পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক মানে তো তোমরা জানোই, যেটাকে আমরা প্যান বলি। ঠিক আছে, এটা আলাদা জিনিস। পরেরটা রয়েছে ইন্টারনেট অফ থিংস was coined by Kevin Ashton as at a presentation to Procter and Gamble in। ঠিক আছে, এই যে প্রক্টর এবং গ্যাম্বেলের সভায় কেভিন অ্যাস্টন ইন্টারনেট অফ থিংস পরিভাষাটা যে বলেছেন বা টার্মটা যে ইউজ করেছেন, এটা কত সালে করেছিলেন? এটা হচ্ছে 1999 করেছিলেন। ঠিক আছে, আচ্ছা, পরেরটা বলছে state of being constantly connected to technology whether it is through computer, smartphone or other digital device it termed as। মানে কমিউনিকেশনে যখন আমরা দেখছি কম্পিউটার, স্মার্টফোন, অন্যান্য ডিজিটাল সমস্ত কিছুই সংযুক্ত থাকছে, সেই অবস্থাটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ডিজিটাল স্ল্যাভেরি। ঠিক আছে, ডিজিটাল স্ল্যাভেরি বলি। 41 নাম্বার পিপল ডেভেলপমেন্ট থেকে দিয়েছে অ্যানথ্রোপোজেনিক কন্টামিনেশন। এটা দেখেই বোঝা যাচ্ছে অ্যানথ্রোপোজেনিক কন্টামিনেশন মানেই হচ্ছে মানুষের কাজকর্ম বা হিউম্যান অ্যাক্টিভিটিস। মানে অ্যানথ্রোপোজেনিক যে কার্যকলাপ, মনুষ্য সৃষ্ট কার্যকলাপ, সেটাকেই কি বলছে যে দূষণের প্রত্যক্ষ ফল। তাহলে হিউম্যান অ্যাক্টিভিটিস মানুষের কার্যকলাপই এটার প্রত্যক্ষভাবে এটা দূষণের একটা ফল। ঠিক আছে, অপশন এ, 41-এর অপশন এ। এবার ওয়াটার পলিউশন সম্পর্কে 4টে তথ্য দিয়েছে, এবার আমাদের বলতে হবে কোনটা ঠিক বা কোনগুলো ঠিক। তাহলে ওয়াটার পলিউশনে কি বলছি, এখানে ওয়াটার পলিউশনে আমার মতে 2 আর 4, ঠিক আছে, 2 আর 4টা হবে এখানে সঠিক। বাকি দুটো আমার মনে হয় না যে ওয়াটার পলিউশনের সাথে যুক্ত, কারণ ওখানে দেখো একটা কথা বলা রয়েছে বাংলাতে যে বৃদ্ধিকে উৎসাহিত করে, তো বা ইংরেজিতে বলছে এনকারেজেস দ্য গ্রোথ অফ। তো এটা এনকারেজেস দ্য গ্রোথ অফ, এটা জলদূষণের কারণের মধ্যে যাবে না। এখানে 2 আর 4 নাম্বারটাই যাবে, মানে হেল্প এফেক্ট করছে আমাদের যে মাইক্রোফ্লোরা আর সেটাকে প্রভাবিত করছে। ঠিক আছে, মাইক্রোফ্লোরা আর মাইক্রোফ্লোরা এই দুটোকে প্রভাবিত করছে। আর এফেক্ট দ্য রেট অফ ফটোসিনথেসিস অ্যাকোয়াটিক প্ল্যান্ট, মানে যে সমস্ত জলজ উদ্ভিদ রয়েছে বা প্রাণীরা রয়েছে তাদের যে সালোক সংশ্লেষ সেটাকেও প্রভাবিত করে। তো এখানে অপশন বিটা সিটা হবে 2 আর 4, এটা জলদূষণের কারণ। এবার এই প্রশ্নটা তো খুবই সহজ দিয়েছে, নন ফসিল ফুয়েল। ঠিক আছে, জীবাশ্ম জ্বালানি কোনটা নয়? তাহলে কয়লা, প্রাকৃতিক গ্যাস বা ক্রুড অয়েল প্রত্যেকটাই কি জীবাশ্ম জ্বালানি। তাহলে নন ফসিল ফুয়েল কোনটা? যেটা নন ফসিল ফুয়েল সেটাই তোমাদের এখানে আইডেন্টিফাই করতে বলেছে। তাহলে হচ্ছে ইউরেনিয়াম হচ্ছে নন ফসিল ফুয়েল। এবার এই প্রশ্নটা অনেকেই পারোনি করতে। ঠিক আছে,
সবার পক্ষে এটা জানা সম্ভব না। এটা যদিও পিপল ডেভেলপমেন্টের প্রশ্ন, মানে আমাদের তো সিলেবাস ওইভাবে এরকম ভাবে লেখা নেই যে কোনো বই সম্পর্কে পড়তে হবে পিপল ডেভেলপমেন্টের। তো যাই হোক, এটা দিয়ে দিয়েছে প্রশ্ন, সাইলেন্ট স্প্রিং অথার্ড বাই, কে লিখেছেন? এটা লিখেছেন রাচেল কার্সন। ঠিক আছে, রাচেল কার্সন লিখেছেন সাইলেন্ট স্প্রিং। চলো, এখানে আরো একটা প্রশ্ন আছে পিপল ডেভেলপমেন্টের 45। ইমপ্রুভড হিউম্যান ওয়েলবিং, social equity, reduce environmental risk and ecological securities associated with the concept of। তাহলে এটা কিসের সাথে? মানব জাতির যে মঙ্গল বিধান, সামাজিক সমতা, পরিবেশগত বিপন্নতার ঝুঁকি হ্রাস, বাস্তুতান্ত্রিক ঘাটতি, ক্রম ক্ষয়, নিম্নলিখিত যে ধারণার সাথে যুক্ত, সেটাকে আমরা বলছি গ্রিন ইকোনমি। ঠিক আছে, এটাকে আমরা গ্রিন ইকোনমি বলছি। এবার আমাদের কম্প্রিহেনশন রয়েছে, রিডিং কম্প্রিহেনশন। আশা করি তোমরা এটা ঠিক করেছো, খুব একটা কঠিন দেয়নি, বাংলাটা পড়লেই উত্তরগুলো আমরা করতে পারবো। তো যাই হোক, রিডিং কম্প্রিহেনশনের উত্তরগুলো আমি বলে দিচ্ছি। 46 এর অ্যান্সার হবে বি। ঠিক আছে, রিডস থ্রু দ্য ম্যানুস্ক্রিপ্ট থ্রু মেনি টাইমস, এটা হবে অপশন বি 46 এর। 47 এর হবে অপশন ডি, দ্য পাবলিশিং ফাইলস অ্যান্ড স্টোরিজ হুইচ মেক সাউন্ডস। ঠিক আছে, 48 এর উত্তর হবে অপশন এ, narrated a story of an editor helping an author, অপশন এ হবে। 49 কি হবে? 49 হবে অপশন বি, continuous beyond publication of books। ঠিক আছে, continuous beyond publication of books। আর শেষ প্রশ্নের উত্তর হবে অপশন সি। ঠিক আছে, directs his anger to the editor। ঠিক আছে, তার রাগ সম্পাদকের কাছে প্রকাশ করেন, এটাই হবে। তো এই হচ্ছে আমাদের ডাব্লিউবি সেটের ডিসেম্বর 17 তারিখ অনুষ্ঠিত হয়ে যাওয়া মোট 50টা পেপার 1-এর প্রশ্নের আলোচনা করে দিলাম। আমি বেশিরভাগ প্রশ্নেরই ডিটেলস আলোচনা করে দিয়েছি। ম্যাথামেটিক্যাল যে পোর্শনগুলো রয়েছে সেটা সেপারেট একটা ভিডিও আসবে, সেখানে আমি ক্যালকুলেশন করে উত্তরগুলো বলে দেবো। আমি লজিক্যালের যে প্রশ্নটা ছিল সেটাও ভেন ডায়াগ্রাম করে মোটামুটি বলেই দিলাম, আর অন্যান্য কোশ্চেনগুলো একটু করে মুখে মুখে আমি বলেই দিয়েছি। এবার বাকিটা তোমরা কিন্তু সেপারেট ভিডিওতে পেয়ে যাবে। এবার তোমরা প্রত্যেকে একটু কাউন্ট করে নাও যে কার কটা ঠিক হচ্ছে। যার জটাই হয়ে থাকুক না কেন, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করে জানাও যে তোমাদের আমার উত্তর অনুযায়ী, আমার অ্যান্সার কি অনুযায়ী কটা ঠিক হলো। কমিশন যখন দেবে তখন দেখবে উত্তর খুব বেশি হলে 1 থেকে 2টোই হয়তো এদিক ওদিক হবে, কারণ এর আগেও যখন আমি উত্তর দিয়েছিলাম তোমাদের জানুয়ারি মাসে যে সেট পরীক্ষা হয়েছিল তাতে কিন্তু একটাও চেঞ্জ হয়নি, আমি যা উত্তর দিয়েছিলাম সেগুলোই কিন্তু হয়েছিল। তো আমার এখানে 1 থেকে 2টো কোশ্চেনে একটু ডাউট রয়েছে, আর একটা কোশ্চেন ওই চতুর্ভুজ আয়তক্ষেত্র কোশ্চেনটা যেহেতু ভুল আছে, বাংলাটা ভুল আছে, তাহলে সেক্ষেত্রে হয়তো সবাই নাম্বার পেতে পারে। ঠিক আছে, আমি বলছি না যে সবাই পাবে, পেলেও পেতে পারে, কারণ বাংলা একরকম লেখা রয়েছে, ইংরেজিতে আরেক রকম লেখা রয়েছে। ঠিক আছে, তো আমি আলোচনা করে দিলাম, এবার তোমরা মিলিয়ে নিয়ে আমাকে ভিডিওর কমেন্ট বক্সে জানাও যে 50টার মধ্যে কার কটা উত্তর ঠিক হলো। কেমন? আর তোমাদেরকে আরো একটা ইনফরমেশন দেওয়া, যদিও তোমরা প্রত্যেকেই জানো, নিয়মিত তোমরা আমাকে ফলো করছো, অ্যাডভান্স লার্নিং ইনস্টিটিউট বা মালদা ইউসি নেটসেট, আমাদের কিন্তু নতুন অফলাইন ব্যাচ শুরু হয়ে গেছে। নতুন যে অফলাইন ব্যাচ সেটার একটা জাস্ট ইন্ট্রোডাক্টরি ক্লাস হয়েছে গত রবিবার। সামনের রবিবার অর্থাৎ 24 তারিখ থেকে আমরা একদম পেপার 1-এর যে ইউনিট 1 রয়েছে টিচিং অ্যাপটিটিউড, সেই টিচিং অ্যাপটিটিউডের ক্লাস কিন্তু শুরু করব। ঠিক আছে, টিচিং অ্যাপটিটিউডের ক্লাস আগামী রবিবার অফলাইন ব্যাচে শুরু হবে 24 তারিখ, একদম প্রথম থেকে শুরু করছি। ব্যাচ একদম প্রায় ফুল হয়ে গেছে, সকালের ব্যাচে 1 থেকে 2টো সিট ফাঁকা রয়েছে। যারা চাইছো অ্যাডমিশন হতে তারা খুব তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করো, নাম্বার দেওয়া রয়েছে 8777740493, এই নাম্বারে যোগাযোগ করে নাও। আর নতুন অনলাইন ব্যাচ আমাদের শুরু হচ্ছে জানুয়ারি মাসের 3 তারিখ থেকে, 3rd জানুয়ারি থেকে। ঠিক আছে, 3rd জানুয়ারি থেকে অনলাইন ব্যাচ শুরু হচ্ছে। তো অনলাইন ব্যাচ ইতিমধ্যে কিন্তু অনেকে অ্যাডমিশন নিয়ে নিয়েছো। ঠিক আছে, অনলাইন ব্যাচও প্রায় ফুলের দিকে, খুব বেশি হলে আর 3 থেকে 4 জনকে নিতে পারবো। ঠিক আছে, খুব বেশি হলে, কারণ জানো যে আমি অনলাইন হোক অফলাইন হোক আমি কিন্তু গাদা স্টুডেন্টকে আমি নিই না, অ্যাডমিশন নিই না। আমি খুব বেশি হলে 10 থেকে 15টা স্টুডেন্টই আমি নিই এবং তাদেরকেই আমি গাইড করার চেষ্টা করি, এবং প্রত্যেক বছর কিন্তু 70 থেকে 80% সাকসেস রেট থাকছে, তোমরা প্রত্যেকেই জানো। তো যারা চাইছো যে নতুন অনলাইন ব্যাচে অ্যাডমিশন নেবে তারা খুব তাড়াতাড়ি যোগাযোগ করো, কারণ সিট খুব লিমিটেড, ইতিমধ্যেই অনেকে অ্যাডমিশন নিয়ে ফেলেছে। যারা চাইছো অ্যাডমিশন নেবে, অনেকে আছো যারা রিঅ্যাডমিশনও নিয়েছো,
ঠিক আছে, অনেকে আছো 2 থেকে 3 জন যারা রিঅ্যাডমিশন নিয়েছো, মানে লাস্ট ব্যাচে পড়েছো, আবার তোমাদের মনে হয়েছে না আরো একটু বেটার প্রিপারেশন দরকার, তোমরা রিঅ্যাডমিশন নিয়েছো। তো ঠিক আছে, আবার তোমাদের প্রস্তুতি আবার নতুন করে শুরু হবে। 6 মাসের একটা জার্নি, জানুয়ারি থেকে শুরু করে জুন মাস পর্যন্ত। জুন 2024-এর নেট এক্সামকে মাথায় রেখে যে নতুন ব্যাচ শুরু হচ্ছে, যারা চাইছো অ্যাডমিশন নিতে তারা এই নাম্বারে যোগাযোগ করে নিও। তো চলো আজকের মতো এখানে শেষ করছি। কার কটা স্কোর হলো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আজকের মতো এখানে শেষ করলাম। ভালো থেকো সবাই, নেট সেটের প্রিপারেশন প্রত্যেকে ভালোভাবে নাও। ধন্যবাদ সবাইকে।